কল্যাণী ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো এবং তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে 7.1 বা মেজর 11 যে পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। একটা ভিডিওর ভিতর দিয়ে আমি প্রতিটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি, তার অ্যান্সারও তুলে ধরেছি। তোমরা সেই জায়গা থেকে অ্যান্সার সংগ্রহ করে নেবে। তো তোমাদের ফার্স্ট পেপার এবং আরও কয়েকটি পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, এই সমস্ত পেপারেরও সাজেশান আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো। সব প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। তো দেখো এখন এই পেপারটিতে কি আছে, সিলেবাসে কি রয়েছে আমরা একটু যদি দেখি। তো দেখো এই পেপারটার নাম হচ্ছে মেজর 7.1 বা 11। এই পেপারটির নাম হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। একেবারে সেই মহাবিদ্রোহ যখন শেষ হচ্ছে 1857, তারপর থেকে 1947, এই 100 বছর, অর্থাৎ ব্রিটিশ যুগের শেষ যে 100 বছর 1857 থেকে 1947, এই সময়টা নিয়ে আমাদেরকে পড়তে হবে। তা 1857 মহাবিদ্রোহের পর যে ঘটনা ঘটে, বিভিন্ন সংগঠন গড়ে উঠতে থাকে, রাজনৈতিক সংগঠন, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, বম্বে অ্যাসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে। 1885-তে গিয়ে সব কিছু মিলিয়ে একটা তৈরি হয় জাতীয় কংগ্রেস। তারপর জাতীয় কংগ্রেস প্রথম 20 বছর নরমপন্থী কার্যাবলী চলে, নরমপন্থী পর্ব। তারপরে চরমপন্থী মতবাদ দেখা যায় 1905-এর পর থেকে। সুরাট বিভাজনের ভিতর দিয়ে কংগ্রেস দুই ভাগে ভাগ হয়, একটা নরমপন্থী দল, একটি চরমপন্থী দল। এছাড়া এর আগে আমাদেরকে পড়তে হয় ভারতীয়দের মধ্যে যে এই জাতীয়তাবাদের জাগরণ হলো, ভারতীয়রা যে একটা জাতি, তাদেরকে স্বাধীন হতে হবে, এই জাতীয়তাবোধ ভারতবাসীদের মধ্যে এসেছিল পাশ্চাত্য শিক্ষা লাভ করার পর। তা সেই জাতীয়তাবাদের বিকাশ কিভাবে হয় এবং সে সম্পর্কে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকরা কী বলছেন, ভারতীয় গোষ্ঠী জাতীয়তাবাদী ঐতিহাসিকরা কী বলছেন, মার্ক্সবাদীরা কী বলছেন, নিম্নবর্গীয় ঐতিহাসিকরা কী বলছেন। তারপরে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হলো, সেটা একটা প্রশ্ন। জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব, সেটা একটা প্রশ্ন। চরমপন্থী পর্ব, সেটা একটা প্রশ্ন। এরপরে গান্ধীজি ভারতবর্ষে আসছেন, এসে ভারতীয় রাজনীতিতে যোগদান করছেন 1915। তার ভারতীয় রাজনীতিতে গান্ধীর যোগদানটা কিভাবে করলেন, তার আবির্ভাব কিভাবে হলো। গান্ধী ভারতবর্ষে আসার পরে খেদা, আহমেদাবাদ, চম্পারণ এই সত্যাগ্রহ করছেন, রাওলাট সত্যাগ্রহ করছেন, সেগুলো আমাদেরকে পড়তে হয়। এবং 1919 সালে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে। তা প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ভারতের উপরে কি পড়ছে। এবং 1920-তে গিয়ে গান্ধীজি ইংরেজদের বিরুদ্ধে প্রথম সর্বভারতীয় যে আন্দোলন, অসহযোগ আন্দোলন, সে আন্দোলন পরিচালনা করছেন। এই অসহযোগ আন্দোলন 1920 থেকে 22, 2 বছর চলে। কিন্তু এর উপরে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু প্রশ্ন হয় অনার্সে। এক অসহযোগ আন্দোলনের উপরে 4-5টা প্রশ্ন আছে, 20 নম্বরেরই 4-5টা প্রশ্ন। অসহযোগ আন্দোলনের কারণ ফলাফল যেমন বেসিক প্রশ্নটা থাকে, সেটা তো রয়েছেই। অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা কী, সেটা একটা রয়েছে। অসহযোগ আন্দোলনের পাশাপাশি খিলাফত আন্দোলন চলে। তা খিলাফত আন্দোলনকে গান্ধীজি অসহযোগের সাথে যুক্ত করে নিয়েছিলেন। কেন করেছিলেন, তার ফায়দা কী ছিল, এটা একটা প্রশ্ন। অসহযোগ আন্দোলনে বিভিন্ন শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ক্ষেত্রে তারতম্য দেখা যায়। বম্বে একরকম চরিত্র, বাংলাদেশে একরকম চরিত্র জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে। তাই এই আঞ্চলিক তারতম্যটা কেমন ছিল। নারীরা ব্যাপক মাত্রায় অংশগ্রহণ করে। এই প্রথম নারীরা গান্ধীর ডাকে সর্বভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে, ব্যাপক মাত্রায় অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাদের চরিত্রটা কি। এবার সব থেকে বিতর্কিত যে অসহযোগ আন্দোলন হঠাৎ করে বন্ধ করে দেন গান্ধীজি চৌরি চৌরা ঘটনার ভিতর দিয়ে। একটা হিংসামূলক ঘটনা ঘটে। গান্ধী তো সত্যের পূজারী, সত্যাগ্রহ আদর্শ রয়েছে, এই সত্যাগ্রহ আদর্শ টিকা আসে আবার। তা গান্ধী যখন দেখেন যে হিংসা ঢুকে গেছে আন্দোলনের মধ্যে, তখন তিনি আন্দোলনকে হঠাৎ করে বন্ধ করে দেন। তার বিরুদ্ধে সারা দেশ আবার গান্ধীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। তা সেই কেন প্রত্যাহার করেছিলেন, তার যুক্তিগুলো কী ছিল, যারা বিরোধী বক্তব্য রাখছিলেন তাদের যুক্তি কী ছিল, এত কিছু নিয়ে আমাদেরকে পড়তে হয় অসহযোগ আন্দোলন। এরপরে 10 বছর পরে যদি আমরা দেখি 1930-এ হয় আইন অমান্য আন্দোলন। তারও কারণ ফলাফল, তাৎপর্য, জনগণের অংশগ্রহণ, বাংলার উপর কী প্রভাব পড়ছে, সব পড়তে হবে। আবার তারও 10 বছর পরে 1942-এ গিয়ে ভারত ছাড়ো আন্দোলন করছে গান্ধীজি। চরম একটা মতবাদ তিনি পোষণ করছেন, ডু আর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় জিতবো না মরবো। এতটা মরিয়া হয়ে অহিংসের পূজারী গান্ধীজি সেই অনেকটা যেন হিংসাকে আশ্রয় নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য, এই ভারত ছাড়ো আন্দোলন। তাই তাতে জনগণের ব্যাপকভাবে অংশগ্রহণ হয়, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং এই 1942-এর ভারত ছাড়ো আন্দোলনকে বিপ্লবের সাথে তুলনা করা হয়।
আগের আন্দোলনগুলোর সাথে যদি দেখি আমরা, তা এটা দেখবো একটা বিপ্লবের সমান। মানুষ পুরনো অবস্থা থেকে বা গান্ধী নিজেই তার যে রাজনৈতিক ধ্যান ধারণা সেই জায়গা থেকে বেরিয়ে এসে অনেকটা বিপ্লবমুখী হয়ে উঠেছিলেন। তা এই সমস্ত দিক আমাদেরকে পড়তে হবে। আইন অমান্য আন্দোলন, এরপরে এখানে নৌবিদ্রোহ হচ্ছে 1946-এ, নৌবিদ্রোহের কারণ ফলাফল। তেভাগা আন্দোলন হচ্ছে এই সময়, তেভাগা আন্দোলনের কারণ ফলাফল। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ দিয়ে ভারতবর্ষ স্বাধীন করার চেষ্টা করছেন, তার সংগ্রাম, তার বীরত্বের কাহিনী কি। দেশ স্বাধীন হচ্ছে, ভারত বিভাগ হচ্ছে, ভারত বিভাগ কেন হলো তার কারণ কি। আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না এক গুয়েমিতে পাকিস্তান ভাগ করে নিয়েছিলেন। তা ভারত ভাগে বা পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে এই জিন্নার ভূমিকা কি, এটা আমাদেরকে পড়তে হবে। এগুলো আমাদেরকে একদম বেসিক প্রশ্ন, এগুলো আমাদের পড়তে হবে। এর মধ্যে অসংখ্য টিকা প্রশ্ন রয়েছে, অসংখ্য। তা সেগুলো আর সিলেবাসে তোমরা পড়তে পড়তেই প্রশ্নের অ্যান্সার পড়তে পড়তেই বুঝতে পারবে কি অসংখ্য প্রশ্ন রয়েছে, বা আমি সাজেশনও তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা জেনে নেবে। তো এই ছিল সিলেবাস। তাই এই সিলেবাসের উপরে যে সাজেশন 7.1, বলে রাখি তোমাদের বাদ বাকি পেপারের কথা পরে হবে, কিন্তু এই যে ফার্স্ট পেপার 7.1 বা 11, এই পেপারের সব প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে দেওয়া আছে। তোমরা এখনই দেখে নাও, চ্যানেলের ডেসক্রিপশন বক্স তোমরা ক্লিক করবে, সেখানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন ওয়ান স্ক্রিনে তুলে ধরছি 7 সেমিস্টার হিস্ট্রি কল্যাণী ইউনিভার্সিটি 7.1 বা 11 পেপারটির ফাইনাল সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। কল্যাণী ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর 7.1 বা মেজর 11 পেপারটির সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো পড়বে: বাংলার নবজাগরণের প্রকৃতি বিশ্লেষণ করো। পরটি ডিরোজিওর নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের বিবরণ দাও। পরটি রাজা রামমোহন রায়ের ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন। পরটি বিদ্যাসাগরকে কেন ঐতিহ্যবাহী আধুনিক মানুষ বলা হয়। পরটি ভারতের রেলপথ স্থাপনের কারণ ও ফলাফল লেখো। পরটি ভারতের জাতীয়তাবাদের উত্থানের কারণ ও বিতর্ক লেখো। পরেরটি রয়েছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও বিতর্ক লেখো। পরেরটি নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন করো। পরেরটি ভারতের চরমপন্থী জাতীয়তাবাদের উত্থানের কারণগুলি লেখো। পরেরটি ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান কিভাবে হয়েছিল। পরেরটি 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও। পরেরটি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশ কিভাবে হয়েছিল। পরেরটি অসহযোগ আন্দোলনের কারণ ও ব্যর্থতার কারণ লেখো। পরেরটি আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণ কেমন ছিল। পরেরটি ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি এবং গান্ধীজির কি ভূমিকা ছিল। পরেরটি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। পরেরটি ভারত বিভাগ কি অনিবার্য ছিল। শেষ প্রশ্ন: ভারত বিভাগে মোহাম্মদ আলী জিন্নার ভূমিকা কী ছিল। 18টি প্রশ্ন রয়েছে। তোমাদের সিলেবাস অনেকটাই বড়, দুটো পেপারের সিলেবাস একসাথে অ্যাটাচ করে এত বড় একটা সিলেবাস তোমাদের জন্য রাখা আছে। তাই এখানে অনেক প্রশ্ন কিন্তু রয়েছে, যেহেতু তোমাদের সামনে কিন্তু কোনো পরীক্ষা এর আগে হয়নি এরকমভাবে 7 সেমিস্টারে, তাই তোমাদের সিলেবাসের সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং তোমাদেরও পড়ে যেতে হবে। এখানে 18টা প্রশ্ন রয়েছে। তোমরা যতটা পারো বেশি করে প্রশ্ন পড়ার চেষ্টা করবে। প্রথম দিক থেকে 12-14টা প্রশ্ন অবশ্যই তোমরা দেখবে। এরপরে যে 5 নম্বরের টিকা প্রশ্নগুলো রয়েছে সেই সাজেশনটা আমরা দেখে নেব। মার্কস 5: খিলাফত বলতে কি বোঝায়, সেফটি ভারত তত্ত্ব, গদর পার্টি, স্বরাজ্য দল, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, রাওলাট সত্যাগ্রহ, চৌরি চৌরা ঘটনা, পুনা চুক্তি বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, দ্বিজাতি তত্ত্ব বা আসতে পারে সৈয়দ আহমেদের আলিগড় আন্দোলন, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা, গুরুত্ব এবং ধারা, যে কোনোটা আসতে পারে, আলাদা আলাদা প্রশ্ন। স্বদেশী ও বয়কট আসতে পারে গান্ধীর সত্যাগ্রহের ধারণা। পরেরটি হোম রুল আন্দোলন আসতে পারে কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, আসতে পারে আর্য সমাজ বা প্রার্থনা সমাজ। তেভাগা আন্দোলন 1946 সালে নৌবিদ্রোহের গুরুত্ব, মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব, কৃষির বাণিজ্যিকীকরণ কাকে বলে। এখানেও 17টা প্রশ্ন রয়েছে। তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন দেখবে। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে। যে 2-1টি প্রশ্নের উত্তর দেওয়া নেই তাও খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা কমেন্ট সেকশনে তোমাদের কোন প্রশ্নের উত্তরের প্রয়োজন কমেন্ট করে জানাতে পারো। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।